মাকে যখন কোনো কাজে সাহায্য করতে পারি আমার খুব ভালো লাগে। সারাদিন মা অনেক খাটাখাটনি করে। দাদু, ও দাদু, এখনো কি মাছের চার ফেলছো নাকি গো? চলো চলো চলো, বাড়ি চলো। আরে ঠাকুমা তোমায় খোঁজাখুঁজি করছে কখন থেকে। ঝড় উঠে গেছে গো, বাড়ি চলো। ও দাদু, দাদু গো, শুনতে পাচ্ছ? আরে ও দাদু। কে কে? তোর দাদু? তখন থেকে দাদু দাদু করছিস? আমায় কি তোর দাদু মনে হচ্ছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, কোনো চিন্তা করিস না। আমার মা তোর জন্য সব রান্না করে দেখে দেবে। হ্যাঁ আয় আয়, চলে আয়। ঠিক আছে, হুম হুম হুম, রাখ। আচ্ছা মাগো, মা, ও মা, আজ বিজয় আসছে শহর থেকে। তুমি আজ ওর জন্য ওর সব পছন্দের খাবার রান্না করো। হ্যাঁ কি, বিজয় আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমি নিজের হাতে ওকে সব রান্না করে খাওয়াবো। বাটা মাছের ঝাল, আলু ভাজা, কচুর শাক, মাছের মাথা দিয়ে ডাল আর পায়েস। ও খুব খুশি হবে। আচ্ছা মা, আমি তবে বাজার থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ তুমি রান্না বসাও, তবে ওর আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যাবে। আমি আমার সেই ক্লাস 5 থেকে সঙ্গী সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। সময়ের সাথে সাথে সাইকেল তারও অনেক পরিবর্তন হয়েছে। অনেক কিছু বাজার করতে হবে, কেননা আজকে আমার ছোটবেলাকার বন্ধু বিজয় শহর থেকে বাড়ি ফিরছে। অনেক তো বেলা হয়ে গেল, কখন যে আসবে ছেলেটা। না, যাই ভাতটা করে নি। সব কেনা হয়ে গেল, এবার শুধু পায়েসের চালটা নিলেই হয়ে যাবে। পাড়ার মুদির দোকান থেকে নিয়ে দেবো। ছোটবেলায় আমার বাবাকে হারায় আমার মা আমায় খুব কষ্টে মানুষ করেছে, তাই বাবার স্নেহ ভালোবাসা কিছুই পাইনি আমি ছোট থেকেই। তাই মাথায় একটু বেশি চাপ। মাকে দেখাশোনা করার সাথে সাথে বিঘে পাত জমি আছে আমাদের, সেটারও দেখাশোনা করি আমি। আর তাতে আমাদের মা ছেলের সংসার ভালোই চলে যায়। খোকা, খোকা, শোন না বাবা, কি করছিস? একবার আয় এদিকে। মা আসছি। বলো মা, ডাকছিলে কেন? তুই সব জোগাড় করে আনলি, কিন্তু তাল আনলি না। আমি তো ভুলেই গিয়েছিলাম। বিজয় তো তালের বড়া খেতে বড্ড ভালোবাসে। আগের বার ও তো বলেছিল, কিন্তু তখন তো পৌষ মাস ছিল, তাই করে দিতে পারিনি। যা না বাবা, ওই মরা দিঘির পাশে তালতলা থেকে দুটো তাল এনে দে না বাবা। এই কাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি এক্ষুনি। ওর তো আবার আসার সময় হয়েই গেল। আমি যাবো আর আসবো। হ্যাঁ আর শোন, কলসিটা নিয়ে যা, আসার সময় জল নিয়ে আসবি। আর সাবধানে যাবি বাবা। শুনেছি ওই দিককার রাস্তাঘাট একদম ভালো না, তাড়াতাড়ি ফিরে আসবি। বিজয় আমার ছোটবেলাকার বন্ধু। পড়াশোনার জন্য সে এখন শহরে থাকে, কিন্তু ছুটি পেলেই সে চলে আসে আমাদের বাড়িতে। 3 কতক থেকে আবার ফিরে যায়। সে তালের বড়া খেতে খুব ভালোবাসে, তাই মা আমাকে মরা দিঘির তালতলা থেকে 2-1টা তাল কুড়িয়ে আনতে বলে। আর আসার সময় দিঘি থেকে জল আনার কথাও বলে। কলসি হাতে আমি হাঁটতে লাগলাম।
রাজু, ওই রাজু, কোথায় যাচ্ছিস বাবা? কেন গো ঠাকুমা? দেখ না, তোর দাদু এখনো বাড়ি ফেরেনি। সেই কোন দুপুরে মরা দিঘিতে গেছে মাছের চার নিয়ে, এখনো বাড়ি আসার নাম নেই। বুড়োটা জানে না এই সন্ধেবেলায় তালতলায় কি বেরোয়। বুড়োটার জন্য যেন আর চিন্তার শেষ নেই আমার। আচ্ছা ঠিক আছে, আমি তো ওদিকেই যাচ্ছি, দেখতে পেলে অবশ্যই ডেকে দেবো। কিন্তু কি এমন আছে গো ঠাকুমা? মানুষ কি গো শিয়াল বেড়ে নাকি? তুই হাসছিস রাজু? ওই তালতলায় ভূতের বাসা হয়েছে, মাঝে মাঝেই তাদের দেখতে পাওয়া যাচ্ছে এখন। তোর দাদুকে দেখতে পেলে বলবি আমি ডাকছি। আর তুইও আর বেশি দেরি করিস না, যা জল নিয়ে চলে আয় তাড়াতাড়ি। মরাদিঘি নামটার মধ্যে কেমন যেন একটা ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার। আসলে সারা বছর এই দিঘিতে জল থাকে না, কেবল বর্ষাকাল ছাড়া। আষাঢ় মাসে শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তাই মরাদিঘিও এখন জলে থই থই করছে। এখন আবার সবাই বলে ওইখানে নাকি ভূত আছে। আমার আবার এসব যেন বিশ্বাস হয় না। আমার গাছের তাল আমি কাউকে দেব না। যে আসবি আমার কাছে তাল দিতে, তার ঘর ভটকে দেব। ওই তো দূরে দেখা যাচ্ছে মরাদিঘির তালবন। আগে জলটা ভরে নি, তারপর ওইদিকে যাবক্ষণ। তাহলে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাব। রোজ রোজ সবাই আমার চোখের আড়ালে তাল কুড়িয়ে দিয়ে চলে যায়, আজ আমার হাত থেকে আর কেউ বেঁচে ফিরবে না। না, তাড়াতাড়ি জলটা ভরে নি, তারপর ওই তালতলা থেকে দু একটা বড় বড় তাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরবক্ষণ। আমি জল ভরে সেই তালবনের দিকে যেতে লাগলাম। হঠাৎই চারিদিক অন্ধকার করে এলো, আর সাথে সাথে ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। এ বাবা, এ কি ভীষণ ঝড় উঠলো তো! মনে হয় এখনই বৃষ্টি নামবে রে। ইস, তাড়াতাড়ি তাল নিয়ে বাড়ি ফিরে যেতে হবে, মা বারবার বলে দিয়েছে। ইস, চারিদিকের পরিবেশ যেন আমায় গ্রাস করে ফেললো। আকাশে ঝড় উঠেছে, সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তা কেটে চলে গেল। কি বিড়ালটা আর একটু হলেই তো আমার পায়ের উপর দিয়ে চলে যেত। ইস, হঠাৎ এইভাবে বিড়ালটা আমার রাস্তা কাটলো কেন? ইস, ওরাও বোধহয় আমার মতোই তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। একটা আতঙ্ক থেকে উঠতে না উঠতেই আমার পাশের একটা বড় গাছের ডাল হুড়মুড় করে ভেঙে পড়লো। ও মাগো, ও বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। না 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 না, আমার আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। একটার পর একটা বাধা পড়তে লাগলো, যেন সবাই আমাকে ওই তালবনের দিকে যেতে বাধা দিচ্ছে। কিন্তু হঠাৎ দেখলাম একটা লোক বড়া দিঘির কাছে দাঁড়িয়ে আছে। খুব সাধারণ ভাবেই ভাবলাম যে ওটা নিশ্চয়ই দাদু। আগে পিছু না ভেবে নিশ্চিত না হই আমি বলে উঠলাম, দাদু, ও দাদু, এখনো কি মাছের চার ফেলছো নাকি গো? চলো চলো চলো, বাড়ি চলো। আরে ঠাকুমা তোমার খোঁজাখুঁজি করছে কখন থেকে। ঝড় উঠে গেছে গো, বাড়ি চলো। ও দাদু, দাদু গো, শুনতে পাচ্ছ? আরে ও দাদু। কে কে? তোর দাদু? তখন থেকে দাদু দাদু করছিস? আমায় কি তোর দাদু মনে হচ্ছে? হঠাৎ দেখি লোকটি আচমকা চোখে দেমেসে উল্টো হয়ে গাছে উঠে গেল। কে কে? তোর দাদু? তখন থেকে দাদু দাদু করছিস? আমায় কি তোর দাদু মনে হচ্ছে? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
সাথে সাথে আমার মাটির কলসিটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঠাকুমা ঠিক কথাই বলেছিল, এই মরা দিঘির তালতলা এখন ভূতদের আড্ডা। ভয়ঙ্কর তার চেহারা, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসে আমার দিকে। তুই আমার গাছের তাল কুড়াতে এসেছিস, কিন্তু আমি তো বড় কিপটে রে। আমি আমার জিনিস কাউকে দিই না, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই আমায় দেখে খুব ভয় পেয়েছিস। আয় আয় আমার কাছে আয়, আমি তোর ভয় ভাঙিয়ে দিচ্ছি, আয়। ভূত, আমার যখন জ্ঞান ফিরল, আমি তখন আমার ঘরে শুয়ে আছি। যেই দাদুর কথা আগে বলেছিলাম, সেই দাদুই আমায় উদ্ধার করে ঘরে নিয়ে এসেছে। আমি চোখ খুলে আমার মাকে দেখতে পেলাম। তখনই আমার অর্ধেক ভয় কেটে যায়। যাকে আর জ্ঞান ফিরে এসেছে, ভগবানের অশেষ কৃপা বৌমা। তোমার ছেলেকে তুমি আজ বাঁচা অবস্থায় ফিরে পেয়েছ। আচ্ছা, আমি এখন আসছি, বুঝলে? আমার বাড়িতে আবার চিন্তা করবে। আমার এখনো সেই তালতলার কথাগুলো না মনে করলে সারা শরীর কেঁপে কেঁপে উঠছে গো বাবারে। ঠাকুমার মুখের কথা যে এতটা সত্যি হয়ে যাবে আমি কল্পনা তো দূরের কথা, দুঃস্বপ্নেও ভাবিনি। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটু শেয়ার করে দাও। আরো এইরকম ভৌতিক সত্য ঘটনা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।